প্রিয় পদ্মফুল, 4 মাস কেটে গেল। 4 মাসে একটুও অবসর মেলেনি, কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি। তোমার মনের কথা তো জানাই হলো না। তোমাদের আনন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার। আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো? 3 দিনের সময় নিয়ে চলে এসেছি, শুধু একবার জানতে আর দেখতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। ম্যাট্রিক পরীক্ষা অবধি করলেই হবে। এরপর আমি মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসবো। ওনার কাছে অনুরোধ করব, তোমার পড়া শেষ হলে যেন আমার সঙ্গেই বিয়ে দেন। উনি কথা দিলে অনেকটা নিশ্চিন্ত হতে পারবো। এখন অনিশ্চয়তার ভুগছি। আমি গুছিয়ে লিখতে পারছি না আজ। কয়েকটা চিঠি লিখেছি, একটাও মনমতো হয়নি। অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও, ভুল ত্রুটি মার্জনা করো। ইতি লিখন সাহ। বাড়ির সবাই ঘুমে। পদ্মজা চুপি চুপি উঠে বসে পড়ার টেবিলে। রাত অনেক, গাছের পাতায় নিশ্চয়ই শিশির বিন্দু জমেছে। এরপর ভোররাতে টিনের চালে শিশির কণা বড় বড় ফোঁটায় বৃষ্টির মতো ঝরবে। গা হিম করা ঠান্ডা। তা উপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল। সাদা কাগজে লিখল, অপেক্ষা করব। এরপর কাগজটা ভাঁজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল। ফজরের নামাজ আদায় করে 4 ভাই বোন পড়তে বসে। পড়ায় মন টিকছে না পদ্মজার। বই আনার ছুতোয় পদ্মজা ঘরের ভেতর চলে গেল। রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিল জানালার বাইরে। এরপর আবার নতুন করে লিখল, আমার আম্মা যা চান তাই হবে। পড়া শেষে অভ্যাসবশত ঘাটে যায় পদ্মজা। হাতের মুঠোয় 3টে চিঠি, 2টো লিখনের, একটা তার লেখা। পূর্ণাও পাশে। প্রেমাপ্রান্ত বাড়ি জুড়ে ছোটাছুটি করছে। সামনের কোনো কিছু ঠিকমতো দেখা যাচ্ছে না, সব কিছুই অস্পষ্ট। কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনের কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে। সেই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ভেড়ে। নৌকোয় লিখন আর মোগা। আকস্মিক ঘটনায় পিলে চমকে উঠল পদ্মজার। পালানোর মতো শক্তিটুকুও পেল না। লিখন মায়াভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল, আমি বাধ্য হয়ে এসেছি, আজ বিকেলে চলে যাব। মগা বলল, প্রতিদিন সকালে নাকি তুমি ঘাটে বসো, তাই এসেছি। পদ্মজা মনে মনে দোয়া ইউনুস পড়ছে। ভয়ে বুক দুরু করছে। মা দেখে ফেললে কি হবে, বা অন্য কেউ। একটু সাহস জড়ো হতেই নিজের লেখা চিঠি ছিঁড়িতে রেখে পদ্মজা ছুটে চলে গেল বাড়ির ভেতরে। পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল। লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নেয়। ভাঁজ খুলে একটা লাইন পেল শুধু। বিষাদের ছায়া নেমে আসে লিখনের মুখে। পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি আছে জানার জন্য, তবে তা প্রকাশ পেল না। শুধু বলল, আপা আপনার কথা প্রতিদিন ভাবে। 1996 সাল। পদ্মজা থেমে থেমে কাঁপছে, মুখ লুকিয়ে রেখেছে হাঁটুর ওপর। তুষার কালো চাদর টেনে দিল তার গায়ে। পদ্মজা চোখ তুলে তাকালো, বিষাদ ভরা কণ্ঠে বলল, সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কোটি কোটি কেন করেছি জানি না। ইচ্ছে হয়েছিল, তাই করেছি। তবে জানেন, আমি একদম ঠিক করেছিলাম। সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম, আমার কথা ভঙ্গ হতো। পদ্মজা হাসলো। তুষার একদৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে। বলল, লিখনের সঙ্গে আর দেখা হয়নি? পদ্মজা হাতের কাটা জায়গাটা ফুঁ দিয়ে বলল, হয়েছিল। তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন? তুষারের দিকে তাকালো পদ্মজা। এরপর হাঁটুতে মুখ লুকালো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে কেটে গেল 10 মিনিট। পদ্মজার সাড়া নেই। তুষার ডাকলো, পদ্মজা শুনতে পাচ্ছেন? আপনার কি কষ্ট হচ্ছে? হচ্ছে। মুখ তুলে তাকান। পদ্মজা ছলছল চোখে তাকালো। তুষার উদ্বিগ্ন হয়ে বলল, কোনো সমস্যা হচ্ছে? তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আমার আম্মা আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলো? তুষার ভেতরে ভেতরে চমকালো। হেমলতা নামে মানুষটার সম্পর্কে যা জানে এবং যা জানলো, তাতে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না। পরপরই নিজেকে সামলে নিল। ভালো মানুষের খারাপ রূপ, এমন কেস শত শত আছে। তুষার সাবধানে প্রশ্ন করল, কি করেছেন তিনি? পদ্মজা উত্তর দিল না। মেঝেতে শুয়ে চোখ বুজল। তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা এখন আর কিছু বলবে না। সে ক্লান্ত। অতীত হাতড়াতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে। তুষার তাকালো মেয়েটার মুখের দিকে। আঁচল সরে গেছে তার বুকের ওপর থেকে। চাদরের অংশ পড়ে আছে মেঝেতে। তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদ্মজার গলায় কালো খয়েরি মিশ্রণের কয়টা দাগ। কেউ শক্ত হাতে চেপে ধরেছিল গলা। হুঙ্কার ছাড়লো সে, ফাইমা! ফাইমা কাছেই ছিল, তাই ছুটে এলো। তুষার বলল, আপনি আসামির গলা টিপে ধরেছেন? ফাইমা চট করে বলল, না স্যার, প্রথম থেকেই গলায় দাগগুলো দেখেছি, প্রশ্নও করেছি। মেয়েটা উত্তর দিল না। কপাল ভাঁজ করে ফেলল তুষার। হাজারটা প্রশ্ন মাথায় ভনভন করছে। মস্তিষ্ক শূন্য প্রায়। পদ্মজা যতটুকু বলেছে তার পরের 7 বছরের কাহিনী জানা পর্যন্ত শান্তি মিলবে না। মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে, তাই সে বেরিয়ে গেল।